এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পুঁই মাচা। গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। শীতকালের সকালবেলা সহায় হরি চাটুজ্জে উঠোনে পা দিয়েই স্ত্রীকে বললেন, একটা বড় বাটি কি ঘটি চা হয় কিছু দাও তো, তারক্ষরও গাছ কেটেছে, একটু ভালো রস আনি গে। স্ত্রী অন্নপূর্ণা তখন খড়ের রান্নাঘরের দাওয়ায় বসে নারকেল তেলের বোতলে ঝাঁটার কাঠি পুড়ে আঙুল দিয়ে কাঠির তেলটুকু নিয়ে চুলে মাখাচ্ছিলেন। সহায় হরিকে দেখে তাড়াতাড়ি গায়ের কাপড় একটুখানি টেনে দিলেন, কিন্তু বাটি কি ঘটি বের করে দেবার কোনো আগ্রহ দেখালেন না, কোনো কথাও বললেন না। কি হয়েছে, বসে রইলে যে, তাও না একটা ঘটি। খেন্তি টেন্তি সব কোথায় গেল এরা? তুমি তেল মেখে ছোবে না বুঝি? অন্নপূর্ণা তেলের বোতল সরিয়ে সহায় হরির দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞেস করলেন, তুমি কি ভেবেছো বলতে পারো? স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায় হরির ভয় হল। বুঝলেন এ হলো ঝড়ের ঠিক আগের অবস্থা। কেন, কি আবার কি হলো কি? অন্নপূর্ণা আগের চেয়েও শান্ত সুরে বললেন, দেখো, ন্যাকামি করতে হয় অন্য সময় করো। তুমি কি কিছু জানো না নাকি খোঁজ রাখো না? অত বড় মেয়ে যার ঘরে, সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি করে তা বলতে পারো? গায়ে কি গুজব রটছে জানো? কিসের গুজব? কিসের গুজব? জিজ্ঞেস করো গে চৌধুরীদের বাড়ি। কেবল পাড়ায় ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না। সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয়। সহায় হরি অবাক হয়ে কিছু বলতে যাচ্ছিলেন, অন্নপূর্ণা একই সুরে আবার বলে উঠলেন, এক ঘরে করবে গো, তোমাকে এক ঘরে করবে। কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এইসব কথা হয়েছে। আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না। আশীর্বাদ হয়ে তারপরেও মেয়ের বিয়ে হলো না। ও নাকি উচ্চুগ্য করা মেয়ে। গায়ের কোনো কাজে তোমাকে আর কেউ বলবে না। যাও, তোমার তো অবশ্য ভালোই হয়েছে। এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি ঘুরে ঘুরে দিন কাটাও গে, যাও যাও। ও এই ব্যাপার? হ্যাঁ, আমি বলি কি নাকি এক ঘরে করবে? এক ঘরে তো আমাকে সবাই করেছে, এবার বাকি আছেন শুধু কালীময় ঠাকুর। তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি? হ্যাঁ, কে তুমি? সমাজের মাতা না একজন মাতব্বর লোক? হ্যাঁ, চাল নেই, চুলো নেই, এক করার মুরদ নেই। চৌধুরীরা তোমায় এক ঘরে করবে, এর বড় কথা কি? আর সত্যি তো, এদিকে মেয়ে ধারী হয়ে উঠলো আর বাপের হুঁশই নেই। 15 বছর বয়স হয়ে উঠলো দেখতে দেখতে। বাইরে কমিয়ে বেড়ালে কি হবে? লোকের কি চোখ নেই? না বিয়ে দেবার গা না কিছু। আমি যাব পাত্র ঠিক করতে। সহায় হরি বুঝলেন যতক্ষণ সামনে থাকবেন অন্নপূর্ণার গলার সুর, ততক্ষণ নিচে নামবার কোনো সম্ভাবনা নেই। তাড়াতাড়ি দাওয়া থেকে একটা কাঁসার বাটি তুলে নিয়ে খিড়কি দরজার দিকে চলতে শুরু করলেন, কিন্তু দরজার কাছে গিয়ে কি দেখে হঠাৎ থেমে গেলেন। এসব কি রে খেন্তিমা, এসব কোথা থেকে আনলি? এ যে 14-15 বছরের একটি মেয়ে, আর তার পেছনে অন্য দুটি ছোট ছোট মেয়ে বাড়ি ঢুকল। বড় মেয়েটির হাতে এক বোঝা পুঁই শাক। ডাঁটাগুলো মোটা আর হলুদ। দেখে মনে হয় কেউ পাকা পুঁই গাছ উপড়ে ফেলে দিচ্ছিল, মেয়েটি তাদের উঠোনের জঞ্জাল থেকে তুলে এনেছে। ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি, অন্যটির হাতে গোটা 2-3 পাকা পুঁই পাতা জড়ানো কোনো জিনিস। বড় মেয়েটি খুব লম্বা, গোলগাল চেহারা, মাথার চুলগুলো কালো আর অগোছালো, হাওয়ায় উড়ছে। বড় বড় চোখ দুটো ডাগর আর শান্ত। হাতে সরু কাঁচের চুড়ি সেফটি পিন দিয়ে একসঙ্গে আটকানো। এই মেয়েটির নামই খেন্তি। সে তাড়াতাড়ি পিছন ফিরে তার পিছনের মেয়েটির হাত থেকে পুঁই পাতা জড়ানো জিনিসটা নিয়ে মেলে ধরল। চিংড়ি মাছ বাবা, গয়া বুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম।
দিতে চায় না কিছুতেই, বলে তোমার বাবার কাছে গত দিনের পয়সা এখনো বাকি। তাই নাকি? আমি বললাম, দাও গয়া পিসি, আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে? ঠিক বলেছিস মা। আর এই পুঁইশাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে, নিয়ে যা, কেমন মোটা মোটা দেখো। কি অমৃতই তোমাকে তারা দিয়েছে। যত সব পাকা পুঁই ডাঁটা, দুদিন পরে ফেলে দিত। তারা বলল নিয়ে যা, আর উনি তাদের আগাছা উঠি নিয়ে চলে এলেন। তাদের তো ভালোই হয়েছে, নিজেদের আর কষ্ট করে কাটতে হলো না। সে না হয়। বোকা কোথাকার, যত সব মরতে আসে আমার ঘাড়ে। ধাড়ি মেয়ে, বলে দিয়েছি না বাড়ির বাইরে কোথাও পা দিও না। লজ্জা করে না এ পাড়া সে পাড়া ঘুরে বেড়াতে? বিয়ে হলে যে 4-4টে ছেলের মা হয়ে যেতে সে খেয়াল আছে? তুমি অমন করে। খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না? হ্যাঁ, কোথায় শাক কোথায় বেগুন, ঘুরে বেড়াচ্ছে যত। আর কোনো কাজ নেই তোমার? কি মুশকিল। থামো তুমি। আর একজন ঘুরে বেড়াচ্ছে কোথায় রস কোথায় ছাই কোথায় পাশ। এই ফেল বলছি, ফেলো সব, শিগগিরই ফেল। মেয়েটি শান্ত অথচ ভয় মেশানো চোখে মায়ের দিকে তাকিয়ে হাতের বাঁধন আলগা করে দিল। পুঁইশাকের বোঝা ঝুপ করে মাটিতে পড়ে গেল। অন্নপূর্ণা বকে চললেন, যা তো রাধি, আপুতগুলোকে টেনে খিড়কি পুকুরের ধারে ফেলে দিয়ে আয় তো। আর এই খেন্তি, আবার যদি তোকে আমি বেরোতে দেখেছি তবে ঠ্যাং খোড়া করে রেখে দেবো বলে দিলাম, মনে থাকে যেন। শাকের যে বোঝা মাটিতে পড়ে গিয়েছিল, ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলো তুলে নিয়ে খিড়কির দিকে চলল। কিন্তু ছোট ছোট হাতে অত বড় বোঝা সে ভালো করে আঁকড়াতে পারল না। অনেকগুলো ডাঁটা এদিক ওদিকে ঝুলতে ঝুলতে চলল। সহায়হরির ছেলেমেয়েরা তাদের মাকে অত্যন্ত ভয় পেত। তা এনেছে ছেলে মানুষ খাবে বলে, তুমি আবার অমন করে বকছো। তার চেয়ে বরং। পুঁইশাকের বোঝা নিয়ে যেতে যেতে ছোট মেয়েটি ফিরে দাঁড়িয়ে মার মুখের দিকে তাকালো। না না, নিয়ে যা, খেতে হবে না। মেয়ে মানুষের আবার অত নোলা কিসের? যত সব জঙ্গুলে পুঁইশাক ভিক্ষে করে নিয়ে এসেছে। যা যা, তুই যা, দূর করে বনে দিয়ে আয়। সহায়হরি বড় মেয়ের মুখের দিকে তাকিয়ে দেখলেন, তার দু চোখ জলে ভরে এসেছে। তার বড় কষ্ট হল। কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক, পুঁইশাকের পক্ষ নিয়ে দুপুরবেলা স্ত্রীকে চটাতে তিনি সাহস পেলেন না। নিঃশব্দে পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেলেন। পরে রান্না করতে বসে অন্নপূর্ণার তার বড় মেয়ের কাতর দৃষ্টির কথা মনে পড়ল। গতবার অরন্ধনের আগের দিন পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে বলেছিল, মা শোনো, অর্ধেকগুলো কিন্তু একা আমার, হ্যাঁ, আর বাকি অর্ধেকগুলো তোমরা সবাই মিলে খেও। বাড়িতে কেউ ছিল না। তিনি নিজে উঠে গেলেন। উঠোন আর খিড়কির দরজার আশেপাশে যে ডাঁটা পড়েছিল সেগুলো কুড়িয়ে নিয়ে আসলেন। বাকিগুলো কুড়োনো যায় না। ডোবার ধারে ছাই গাদায় ফেলে দিয়েছে। কুচো চিংড়ি দিয়ে খানিকটা চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধলেন। দুপুরবেলা খেতে বসে খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে আনন্দে অবাক হয়ে বড় বড় চোখে মায়ের দিকে তাকাল। তুই একবার এদিকে ওদিকে ঘুরে আসতেই অন্নপূর্ণা দেখলেন সেই পুঁইশাকের এক টুকরো তার পাতে পড়ে নেই। পুঁইশাকের উপর তার এই মেয়েটির কেমন লোভ তা তিনি জানতেন। কিরে খেন্তি, আর একটু চচ্চড়ি দিই দেব? খেন্তি তক্ষুনি ঘাড় নেড়ে হ্যাঁ বলল। কি ভেবে অন্নপূর্ণার চোখে জল আসলো। চাপতে গিয়ে তিনি চোখ উঁচু করে ঘরের চালের বাতায় গোঁজা ডালা থেকে শুকনো লঙ্কা পাড়তে লাগলেন। ওদিকে কালীময়ের চণ্ডীমণ্ডপে সেদিন বিকেলে সহায়হরির ডাক পড়ল। ছোট একটু ভূমিকা ফাঁদবার পর কালীময় উত্তেজিত সুরে বললেন, সেসব দিন কি আর আছে ভায়া? দিন দিন চলে যাচ্ছে। বেশি দূর যাই কেন, এই যে তোমার মেয়ে 13 বছরের, এই শ্রাবণে 13 পড়বে। আহা, সে 13ই হোক চাই 16ই হোক চাই 50ই হোক, তাতে আমাদের দরকার নেই। সে তোমার হিসেব তোমার কাছে, কিন্তু পাত্তর আশীর্বাদ পর্যন্ত হয়ে গেল, আর তারপর তুমি বেঁকে বসলে কি জন্য শুনি? হ্যাঁ,
ও তো একরকমের উৎসুগ্য করা মেয়ে। কিন্তু আরে আশীর্বাদ হওয়াও যা আর বিয়ে হওয়াও তা, একই কথা। তুমি তো সবই জানো দাদা। জানি বলেই তো বলতেছি। জানো আবার কি? সমাজে বসে তুমি যে এসব করবে আর আমরা তা বসে বসে দেখবো, তা তুমি ভেবো না। সমাজের বামুনদের যদি জাত মারবার ইচ্ছে না থাকে, মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো, যাও আগে। আরে পাত্তর হলো পাত্তর, রাজপুত্তর না হলে কি পাত্তর মেলে না? তুমি গরিব মানুষ, দিতে থুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম। লেখাপড়া না থাকলে বা জজ ম্যাজিস্ট্রেট না হলে কি মানুষে মানুষ হয় না? দিব্যি বাড়ি, বাগান, পুকুর রয়েছে। শুনলাম এবার নাকি কুঁড়ির জমিতে 4টি আমন ধানও করেছে। রাজার হাল, বলি অভাবটা কিসে? মণিগাঁয়ের মজুমদার মশায়ের ছেলের সঙ্গে খেন্তির বিয়ে কালীময়ী ঠিক করে দিয়েছিলেন। কেন তিনি নিজে মাথা ব্যথা করে সহায় হরির মেয়ের বিয়ে ঠিক করতে গেলেন? কেউ বলে যে কালীময় নাকি মজুমদার মশায়ের কাছে অনেক টাকা ধার করেছেন, অনেক দিনের সুদ পর্যন্ত বাকি। নালিশ হলো বলে। এদিকে পাত্রপক্ষ আশীর্বাদ করে যাওয়ার কিছুদিন পরে সহায় হরি জানতে পারেন যে পাত্রটি কয়েক মাস আগে নিজের গ্রামে এমন কিছু একটা করেছে যার জন্য এক কুমোর বউয়ের আত্মীয়দের হাতে মার খেয়ে কিছুদিন তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছিল। এরপর সহায় হরি সে সম্বন্ধ ভেঙে দেন। দিন 2 পরের কথা। সহায় হরি সকালে উঠে উঠোনের বাতাবি লেবু গাছের ফাঁক দিয়ে যেটুকু কচি রোদ আসছিল তারই নিচে বসে আপন মনে তামাক টানছেন। এমন সময় বড় মেয়ে খেন্তি এসে চুপি চুপি তার সামনে দাঁড়ালো। বাবা, যাবে না? মা ঘাটে গেল। সহায় হরি একবার বাড়ির পাশের ঘাটের পথের দিকে তাকিয়ে দেখলেন। কেন তা তিনিই জানেন। যা সে গির, ছাগলখানা নিয়ে আয় দেখি। কথা শেষ করে তিনি উৎকণ্ঠার সঙ্গে জোরে জোরে তামাক টানতে লাগলেন। তারপর আবার একবার কি জানি কেন খিড়কির দিকে সতর্ক দৃষ্টিতে তাকালেন। এর মধ্যে প্রকাণ্ড ভারী একটা লোহার শাবল দুহাতে আঁকড়ে ধরে খেন্তি এসে পড়ল। তারপর বাবা মেয়েতে সাবধানে সামনের দরজা দিয়ে বেরিয়ে গেল। ভাব দেখে মনে হচ্ছিল যে তারা যেন কারো কোথাও কিছু চুরি করতে চলেছে। অন্নপূর্ণা সেদিন স্নান সেরে সবে কাপড় ছেড়ে উনুন ধরাবার জোগাড় করছেন। মুখুজ্জে বাড়ির ছোট মেয়ে দুর্গা এসে দেখা করল। খুড়িমা, মা বলল খুড়িমাকে গিয়ে বল আমাদের বাড়ির নবান্নটা একটু মেখে দিতে আর ইতুর ঘটগুলো একটু বের করে দিতে। তুমি একটু আসবে গো। মুখুজ্জে বাড়ি অন্য পাড়ায়। যাওয়ার পথের বাঁদিকে এক জায়গায় বড় বড় গাছের ঘন বন। শীতের সকালে একরকম লতাপাতার ঘন গন্ধ বন থেকে বের হয়ে আসছে। একটা ল্যাজঝোলা হলদে পাখি আমড়া গাছের এডাল থেকে ওডালে ঘুরে বেড়াচ্ছে। দুর্গা আঙুল দিয়ে দেখিয়ে বলল, ও খুড়িমা, খুড়িমা দেখো ওই পাখিটা কেমন দেখো। পাখি দেখতে গিয়ে অন্নপূর্ণা কিন্তু আরও একটা জিনিস লক্ষ্য করলেন। ঘন বনের মধ্যে কোথায় এতক্ষণ খুব খুব করে একটা আওয়াজ হচ্ছিল। কে যেন কিছু খুঁড়ছে। দুর্গার কথার পরেই হঠাৎ সেটা বন্ধ হয়ে গেল। অন্নপূর্ণা খানিকক্ষণ থমকে দাঁড়ালেন, তারপরে চলতে আরম্ভ করলেন। তারা খানিক দূর চলে যাওয়ার পর বনের মধ্যে আবার শব্দ আরম্ভ হলো। কাজ করে ফিরতে অন্নপূর্ণার একটু দেরি হলো। বাড়ি ফিরে দেখলেন খেন্তি উঠোনের রোদে বসে তেলের বাটি সামনে নিয়ে খোঁপা খুলছে। অন্নপূর্ণা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন। খেন্তি, এখনো নাইতে যাসনি যে? কোথায় ছিলি এতক্ষণ? হ্যাঁ, এই যে যাই মা, এক্ষুনি যাবো আর আসবো। খেন্তি স্নান করতে যাওয়ার একটু পরেই সহায় হরি মহা উৎসাহে বিরাট ভারী একটা মেটে আলু ঘাড়ে করে এসে হাজির হলেন। তারপর সামনে অন্নপূর্ণাকে দেখে কৈফিয়তের মতো করে বলে উঠলেন, ওই ও পাড়ার ময়সা চৌকিদার। রোজ বলে, কর্তা ঠাকুর, তোমার বাপ থাকতে তবু মাসে মাসে এদিকে তোমাদের পায়ের ধুলো পড়তো, তাই আজকাল তো তোমরা আর আসো না। এই বেড়ার গায়ে মেটে আলু করে রেখেছি, তা দাদা ঠাকুর বরং নিয়ে যাও, তাই নিয়ে এলাম আর কি।
অন্নপূর্ণা স্থির দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। বরজপোতার বনের মধ্যে বসে খানিক আগে কি করছিলে শুনি? আমি? না, কখনো না। এই তো আমি, মানে চুরি তো করবে। 3 কাল গিয়ে 1 কাল আছে। মিথ্যে কথাগুলো আর এখন বলো না বলে দিলাম। সব জানি আমি। ভেবেছিলে আপদ ঘাটে গিয়েছে না? হ্যাঁ, দুর্গার মা ডেকে পাঠিয়েছিল। ও তাই নাকি? ও পাড়ায় যাবার পথে শুনি বরজপোতার বনের মধ্যে কি সব খুব খুব শব্দ। খুব খুব শব্দ? ন্যাকামো হচ্ছে। তখনই আমি বুঝতে পেরেছি সারা পেয়ে শব্দ বন্ধ হয়ে গেল। যেই আবার খানিক দূর গেলাম আবার দেখি শব্দ। ও তাই বুঝি? তোমার তো ইহকালও নেই পরকালও নেই। চুরি করতে ডাকাতি করতে যা ইচ্ছে হয় করোগে, কিন্তু মেয়েটাকে আবার এর মধ্যে নিয়ে কি ওর মাথা খাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, কই না, আমি তো ওইখানে গিয়েছিলাম তো। না মানে ওইখানে নয়, মানে ওই দিকে, ওদিক মানে। সহায় হরি হাত পা নেড়ে বরজপোতায় তার না থাকার প্রমাণ দেওয়ার চেষ্টা করতে গেলেন, কিন্তু স্ত্রীর ধারালো দৃষ্টির সামনে তার বেশি কথা জোগাল না। যা বললেন তার মধ্যে কোনো যুক্তিও বিশেষ খুঁজে পাওয়া গেল না। আধ ঘন্টা পর খেন্তি স্নান সেরে বাড়ি আসলো। সামনের মেটে আলুর দিকে একবার আর চোখে তাকিয়েই নিরীহ মুখে উঠোনের আলনায় ভীষণ মন দিয়ে কাপড় মেলে দিতে লাগলো। খেন্তি, এদিকে একবার আয় তো, শুনে যা। মায়ের ডাক শুনে খেন্তির মুখ শুকিয়ে গেল। সে ইতস্তত করতে করতে মায়ের কাছে আসলো। এই মেটে আলুটা দুজনে মিলে তুলে এনেছিস, তাই তো? খেন্তি মার মুখের দিকে একটুখানি তাকিয়ে একবার মেটে আলুটার দিকে তাকালো, পরে আবার মায়ের মুখের দিকে তাকালো, আর সঙ্গে সঙ্গে ক্ষিপ্র দৃষ্টিতে একবার বাড়ির সামনের বাঁশঝাড়ের মাথার দিকেও তাকিয়ে নিল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। কথা বলছিস না যে বড়? এই মেটে আলুটা তুই এনেছিস কিনা? পাজি, আজ তোমার পিঠে আমি আস্ত কাঠের চেলা ভাঙবো। বরজপোতার বনে গিয়ে মেটে আলু চুরি করছে। সমস্ত মেয়ে বিয়ের যোগ্যী হয়ে গেছে কোন কালে? সেই এক গলা বন যার মধ্যে দিন দুপুরে বাঘ লুকিয়ে থাকে, তার মধ্যে থেকে পরের আলু তুলে নিয়ে এলো। যদি গোসাইরা চৌকিদার থেকে তোমায় ধরিয়ে দেয়, তখন কোন শ্বশুর এসে তোমায় বাঁচাবে? আমার জোটে আমি খাবো, না জোটে তো খাবো না। তা বলে পরের জিনিসে হাত? এ মেয়ে নিয়ে আমি কি করবো? 2-3 দিন পরে একদিন বিকেলে ধুলো মাটি মাখা হাতে খেন্তি মাকে এসে বলল, মা মা দেখবে এসো। আরে কি হলো কি? এসো না। অন্নপূর্ণা গিয়ে দেখলেন ভাঙা পাঁচিলের ধারে যে জমিতে পাথরকুচি আর নানা আগাছার জঙ্গল হয়েছিল, সেখানে খেন্তি তার ছোট বোনকে নিয়ে মহা উৎসাহে তরকারি চাষ করবার জোগাড় করেছে। একটি রোগা পুঁইশাকের চারা কাপড়ের ফালির সঙ্গে বাঁধা অবস্থায় ফাঁসি যাওয়া আসামির মতন ওপরের দিকে মুখ করে একটা শুকনো কঞ্চির গায়ে ঝুলে আছে। দূর পাগলি, এখন পুঁই ডাঁটার চারা কেউ পোতে? বর্ষাকালে পুঁততে হয়। ও তাই? জল না পেয়ে মরে যাবে তো। কেন? আমি রোজ জল ঢালবো। দেখ, হয়তো বেঁচে যেতেও পারে। আজকাল রাতে খুব শিশির হয়, যা শীত পড়েছে। সকালে উঠে সহায় হরি দেখলেন তার 2 ছোট মেয়ে দোলাই গায়ে বেঁধে রোদ ওঠার আশায় উঠোনে দাঁড়িয়ে আছে। একটা ভাঙা ঝুড়ি করে খেন্তি শীতে কাঁপতে কাঁপতে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে আনল। সহায় হরি বললেন, হ্যাঁ মা খেন্তি, এত সকালে উঠে জামাটা গায়ে দিতে তোর কি হয় বল দেখি? এই দেখ দেখি, কি শীত পড়েছে এর মধ্যে। আচ্ছা দিচ্ছি বাবা। কই শীত তেমন তো। হ্যাঁ দে মা, এক্ষুনি গায়ে দে। অসুখ বিসুখ 5 রকম হতে পারে, বুঝলি নে। সহায় হরি বেরিয়ে গেলেন। ভাবতে ভাবতে গেলেন, তিনি কি অনেক দিন মেয়ের মুখ ভালো করে তাকিয়ে দেখেননি? খেন্তির মুখ এমন সুশ্রী হয়ে উঠেছে। বহু বছর হলো হরিপুরের রাসের মেলা থেকে সহায় হরি 2.5 টাকা দামের একটা জামা
খেন্তির জন্য কিনে এনেছিলেন। ছিঁড়ে যাওয়ার পর তাতে কয়েকবার রিফুও করা হয়েছিল। গত বছর থেকে সে জামা খেন্তির গায়ে আর হয় না। সংসারের এসব খোঁজ সহায়হরি রাখতেন না। অন্নপূর্ণারও জানা ছিল না খেন্তির নিজের ভাঙা টিনের ট্রাঙ্কের মধ্যে সেই জামাটা থাকত। পৌষ সংক্রান্তির দিন সন্ধেবেলা অন্নপূর্ণা একটা কাঁশিতে চালের গুঁড়ো, ময়দা আর গুড় দিয়ে চটকাচ্ছিলেন। একটা ছোট বাটিতে এক বাটি তেল। খেন্তি কুড়ুনির নিচে একটা কলার পাত পেড়ে নারকেল কুড়ছে। অন্নপূর্ণা প্রথমে খেন্তির সাহায্য নিতে রাজি হননি। শেষে খেন্তি নিতান্ত ধরে পড়ায় হাত পা ধুইয়ে আর শুকনো কাপড় পরিয়ে তাকে সাহায্য করতে দিতে রাজি হয়েছেন। ময়দার গোলামাখা শেষ হলে ছোট মেয়ে রাধি হঠাৎ ডান হাতখানা পেতে মায়ের সামনে দাঁড়াল। অন্নপূর্ণা একটুখানি গোলা তুলে নিয়ে হাতের আঙুল দিয়ে একটা বিশেষ মুদ্রা করে সেটুকু রাধির হাতের উপর দিলেন। মেজ মেয়ে পুঁটি অমনি ডান হাতখানা কাপড়ে তাড়াতাড়ি মুছে নিয়ে মার সামনে পেতে বলল, মা আমায় একটু। খেন্তি নারকোল কুড়তে কুড়তে লোভী চোখে মাঝে মাঝে এদিকে তাকিয়ে দেখছিল। এ সময় খেতে চাওয়ায় মা যদি বকে সেই ভয়ে সে চুপ করে রইল। খেন্তি, ওই নারকেল মালাটা নিয়ে আয় তো দেখি, তোর জন্য একটু রাখি। খেন্তি তাড়াতাড়ি সেটা এগিয়ে দিল। অন্নপূর্ণা একটু বেশি করে গোলা ঢেলে দিলেন। জ্যাঠাইমারা আজ অনেকখানি দুধ নিয়েছে, রাঙাদি দিয়ে ক্ষীর তৈরি করছিল। ওদের অনেক রকম পদ হবে। কি বলছিস মুটি? এবেলা আবার হবে নাকি? ওরা তো ওবেলা ব্রাহ্মণ নেমন্তন্ন করেছিল। সুরেশ কাকাকে আর ওপাড়ার তিনুর বাবাকে বলেছিল। ওবেলা তো পায়েস, ঝোল, পুলি, মুক্তোক্তি এই সব হয়েছে। মা, খেদি বলছিল ক্ষীর না হলে নাকি পাটিসাপটা হয় না। আমি বললাম, কেন? আমার মা তো শুধু নারকেল কোড়া দিয়েই করে, সে তো কত ভালো লাগে। অন্নপূর্ণা বেগুনের বোঁটা একটুখানি তেল নিয়ে খোলায় মাখাতে মাখাতে মনে মনে উত্তর খুঁজতে লাগলেন। খেদির যত এইসব কথা। খেদির মা তো ভারী পিঠে করে কি না? ক্ষীরের পুর দিয়ে ঘিয়ে ভাজলেই কি আর পিঠে হলো? সেদিন ওদের জামাই এসেছিল বলে ওদের বাড়ি দেখতে গেলুম তো। খুড়িমা দুখানে পাটিসাপটা খেতে দিল। কেমন একটা ধরা ধরা গন্ধ। আমাদের পিঠেতে কখনো কোনো গন্ধ পাওয়া যায়? ক্ষীর দিলে পাটিসাপটা খেতে ছাই হয়। বেপরোয়াভাবে কথাটা বলেই খেন্তি মার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, মা, নারকেলের কোড়া একটা নেব? নে, কিন্তু এইখানে বসে খাস না, মুখ থেকে পড়বে কি না কি হবে। যা ওইদিকে গিয়ে খা। খেন্তি নারকোলের মালায় এক মুঠো নারকোল কোড়া তুলে নিয়ে গিয়ে একটু দূরে গিয়ে খেতে লাগল। ঘণ্টাখানেক পরে অন্নপূর্ণা বললেন, এই, তোরা সব পাতা পেতে বস, গরম গরম দি। খেন্তি, জল দেওয়া ভাত আছে ও বেলার, বার করে নিয়ে আয় যা। অন্নপূর্ণার কথাগুলো যে খেন্তির পছন্দ হয়নি তা তার মুখ থেকেই বোঝা যায়। মা, বর্দি পিঠেই খাক না, ভালোবাসে তো। ভাত বরং থাকুক, আমরা কাল সকালে খাবো। খান কয়েক খাওয়ার পরেই পুঁটি আর খেতে পারল না। সে নাকি বেশি মিষ্টি খেতে পারে না। সকলের খাওয়া শেষ হয়ে গেলেও খেন্তি তখনও খাচ্ছে। সে মুখ বুজে শান্তভাবে খায়, কথা বলে না। অন্নপূর্ণা দেখলেন সে কম করেও 18-19 খানা খেয়েছে। খেন্তি, আর নিবি? এই নে। বেশ খেতে হয়েছে মা। ওই যে তুমি কেমন ফেনিয়ে নাও, ওতেই কিন্তু স্বাদটা দারুণ হয়। সে আবার খেতে লাগলো। অন্নপূর্ণা হাতা খুন্তি তুলতে তুলতে সস্নেহে তাঁর এই শান্ত, নিরীহ, একটু বেশি ভোজনপুটু মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। বৈশাখ মাসের প্রথম দিকে সহায়হরির এক দূর সম্পর্কের আত্মীয় ঘটকালি করতে শুরু করলেন। শেষে খেন্তির তাতেই বিয়ে হয়ে গেল। পাত্রটির দ্বিতীয় পক্ষে বিয়ে। বয়স 40-এর খুব বেশি হবে না। প্রথমে এখানে বিয়ে দিতে অন্নপূর্ণা আদৌ রাজি ছিলেন না, কিন্তু পাত্রের সঙ্গতি আছে, শহরে বাড়ি,
চুন আর ইটের ব্যবসায় 2 পয়সা নাকি করেছে। এরকম পাত্র হঠাৎ পাওয়া তো সহজ কথা নয়। বরণের সময় অন্নপূর্ণা খেন্তির হাতটা ধরে জামাইয়ের হাতে তুলে দিলেন। চোখের জলে তার গলা বন্ধ হয়ে আসলো, কিছু বলতে পারলেন না। বাড়ির বাইরে এসে আমলকিতলায় পালকি বেহারারা বরের পালকিটা একবার নামালো। অন্নপূর্ণা তাকিয়ে দেখলেন বেড়ার ধারের নীল রঙের মেদি ফুলের গুচ্ছ যেখানে নত হয়ে আছে, খেন্তির কম দামের বালুচুরির রাঙা আঁচল সেখানে পালকি থেকে বের হয়ে লুটোচ্ছে। তার এই অগোছালো, নিরীহ আর একটু বেশি ভোজনপুটু মেয়েটিকে অপরিচিত মহলে পাঠাতে তার বুক উদ্বেল হয়ে উঠল। খেন্তিকে কি অন্যেরা ঠিক বুঝবে? যাওয়ার সময় কাঁদতে কাঁদতে খেন্তি সান্ত্বনার সুরে বলেছিল, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, বাবাকে পাঠিয়ে দিও, 2 মাস তো। ওপাড়া ঠান দিদি বললেন, তোর বাবা তোর বাড়ি যাবে কেন? আগে নাতি হোক তবে তো। খেন্তির মুখ লজ্জায় লাল হয়ে উঠল। জল ভরা বড় বড় চোখের উপর একটুখানি লাজুক হাসির আভা এসে পড়ল। যাবে বই কি, দেখবো কেমন নাচান। ফাল্গুন চৈত্র মাসের বিকেলবেলা উঠোনের মাচায় রোদে দেওয়া আমসত্ত্ব তুলতে তুলতে অন্নপূর্ণার মন হু হু করত। তার অনাচারী লোভী মেয়েটি আজ বাড়িতে নেই, যে কোথা থেকে বেরিয়ে এসে নির্লজ্জের মতো হাত পেতে মিনতির সুরে বলবে, মা, একটা কথা বলবো, একটুখানি আমসত্ত্ব ছেড়ে দেবে আমায়? 1 বছরের উপর হয়ে গিয়েছে। আবার আষাঢ় মাস, বর্ষা নেমেছে। সহায়হরি ঘরের দাওয়ায় বসে তামাক সাজতে সাজতে তাদের প্রতিবেশী বিষ্ণু সরকারের সঙ্গে কথা বলছেন। ও তুমি ধরে রাখো, ওরকম হবেই দাদা। আমাদের অবস্থার লোকের ওর চেয়ে ভালো কি আর জুটবে। বিষ্ণু সরকার তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসেছিলেন। দূর থেকে দেখলে মনে হবে তিনি রুটি করবার জন্য ময়দা মাখছেন। না না, দেখো সব তো আর, তাছাড়া আমি যা দেব নগদই দেব। তোমার মেয়ের হয়েছিলটা কি? সহায়হরি হুঁকোতে 5-6টা টান দিয়ে কাশতে লাগলেন। জল খাবে? বসন্ত হয়েছিল শুনলাম। ব্যাপার কি দাঁড়ালো বুঝলে? মেয়ে তো কিছুতে পাঠাতে চায় না। 250 আন্দাজ টাকা বাকি ছিল। তারা বলল, ও টাকা আগে দাও, তবে মেয়ে নিয়ে যেতে পারবে। কি বলবো, একেবারে চামার। তারপর কি বললাম জানো তো দাদা, টাকাটা ভায়া ক্রমে ক্রমে দিচ্ছি। পুজোর তত্ত্ব কম করেও 30 টাকার কমে হবে না। তারপর মেয়ের নানা রকম নিন্দে মন্দ কত কি বলল। ছোট লোকের মেয়ের মতন চলে, হাবাতে ঘরের মতো খায়, আরো কত কি না বলল। পৌষ মাসে দেখতে গেলাম, মেয়েটাকে ফেলে থাকতে পারতাম না বুঝলে। সহায়হরি হঠাৎ কথা বন্ধ করে জোরে জোরে মিনিট কতক ধরে হুঁকোয় টান দিতে লাগলেন। কিছুক্ষণ কারো কোনো কথা শোনা গেল না। এই সহায়রি, তারপর বলবে তো তারপর কি হলো? তারপর আমার বউ খুব কান্নাকাটি করতে লাগলো। পৌষ মাসে একবার দেখতে গেলাম, মেয়েটা যা অবস্থা করেছে। শাশুড়িটা শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, না জেনে শুনে ছোট লোকের সঙ্গে কুটুম্বিতা করলে এরকমই নাকি হয়। যেমন মেয়ে তেমনি বাপ। পৌষ মাসের দিনে মেয়ে দেখতে এলেন শুধু হাতে। আচ্ছা বলো দেখি সরকার খুড়ো, আমরা ছোট লোক কি বড় লোক?
তোমার তো জানতে বাকি নেই, বলো। পরমেশ্বর চাটুর্যের নামে নীলকুচির আমলে এ অঞ্চলে বাঘে গরুতে এক ঘাটে জল খেয়েছে। কি খাইনি বলো? আজই না হয় আমি প্রাচীন, তারপর ফাল্গুন মাসে তার বসন্ত হলো। এমন চামার যে গায়ে বসন্ত বেরোতেই টালায় আমার এক দুঃসম্পর্কের বোন আছে। একবার কালীঘাটে পুজো দিতে এসে তারা তার খোঁজ পেয়েছিল, সেই বোনের ওখানে ফেলে রেখে গেল। ভাবতে পারো, আমার না একটা সংবাদ না কিছু, বোন আমায় সংবাদ দেয়। তা আমি গিয়ে তাকে আর দেখতে পাওনি, তাই তো? না, এমনই চামার গয়নাগুলো অসুখ অবস্থাতেই গা থেকে খুলে নিয়ে তবেই টালায় পাঠিয়েছে। যাগে, যা হওয়ার তা হয়েছে। এখন চলো যাওয়া যাক, বেলা গেল। আরে সহায়রি, চার কি ঠিক করলে? আর ভেবো না, ওঠো ওঠো, বেলা হলো, চলো। কয়েক মাস কেটে গিয়েছে। আজ আবার পৌষ পার্বণের দিন। এবার পৌষ মাসের শেষে এত শীত পড়েছে যে এমন শীত এ গায়ে কখনো কেউ দেখেনি। সন্ধেবেলা অন্নপূর্ণা রান্নাঘরে বসে সরু চাকলি পিঠের জন্য চালের গুঁড়োর গোলা তৈরি করছিলেন। পুঁটি আর রাধি উনুনের পাশে বসে আগুন পোহাচ্ছিল। আর একটু জল দিতে হবে মা। আচ্ছা মা, ওতে একটু নুন দিলে হয় না? ও মা, দেখো মা, রাধের দোলাই কোথায় ঝুলছে দেখো, এক্ষুনি ধরে উঠবে তো। সরে বস রাধি, আগুনের ঘাড়ে গিয়ে না বসলে কি তোদের আগুন পোহানো হয় না? আয় আয়, সরে আয়। গোলা তৈরি হয়ে গেল। খোলা আগুনে চড়িয়ে অন্নপূর্ণা গোলা ঢেলে মুচি দিয়ে চেপে ধরলেন। দেখতে দেখতে মিঠে আঁচে পিঠেগুলো টোপরের মতন ফুলে উঠতে লাগলো। মা দাও, প্রথম পিঠেখানা বাইরে সারা ষষ্ঠীকে ফেলে দিয়ে আসি। একা যাস না, রাধিকে নিয়ে যা। সেদিন খুব জ্যোৎস্না উঠেছিল। বাড়ির পিছনে সাঁড়া গাছের ঝোপের মাথায় তেলাকুচা লতার থলো, সাদা ফুলের মধ্যে জ্যোৎস্না আটকে আছে। পুঁটি আর রাধি খিড়কি দরজা খুলতেই একটা শিয়াল শুকনো পাতায় খসখস করতে করতে ঝোপের মধ্যে ছুটে পালালো। পুঁটি পিঠেখানা জোর করে ছুঁড়ে হুঁড়িয়া ঝোপের মাথায় ফেলে দিল। তারপর চারধারের নির্জন বাঁশবনের স্তব্ধতায় ভয় পেয়ে দরজার মধ্যে ঢুকে পড়ে তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। পুঁটি আর রাধি ফিরে আসলে অন্নপূর্ণা জিজ্ঞেস করলেন, দিলি? হ্যাঁ মা, তুমি আর বছর যেখান থেকে নেবুর চারা তুলে এনেছিলে সেখানে ফেলে দিলাম। আচ্ছা। তারপর অনেকক্ষণ কেটে গেল। পিঠে গড়া প্রায় শেষ হয়ে এসেছে। রাতও তখন খুব বেশি। বাড়ির পিছনের বনে অনেকক্ষণ ধরে একটা কাঠঠোকরা পাখি ঠক ঠক শব্দ করছিল। তার স্বরটাও যেন ঘুমে জড়িয়ে পড়েছে। দুই বোনের খাবার জন্য কলার পাতা চিরতে চিরতে পুঁটি হঠাৎ বলে উঠল, দিদি বড় ভালোবাসত। তিনজনেই খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর তিনজনেরই দৃষ্টি আপনা আপনি উঠোনের এক কোণে আটকে গেল। সেখানে বাড়ির সেই লোভী মেয়েটির স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে, তার নিজের হাতে পোঁতা পুঁই গাছ, মাচা জুড়ে বেড়ে উঠেছে সে গাছ। বর্ষার জল আর কার্তিক মাসের শিশির নিয়ে কুচি কুচি সবুজ ডগাগুলো মাচা থেকে বের হয়ে দুলছে, সুপুষ্ট, নধর, প্রবর্ধমান, জীবনের লাবণ্যে ভরপুর।
শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প পুঁই মাচা। প্রযোজনায় শান্তনু চ্যাটার্জি। গল্প পাঠে ও কালীময়ের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, বিষ্ণু সরকার, সৌমিক মৈত্র। সূত্রধার খেন্তি, পুঁটি ও দুর্গার চরিত্রে শ্রমণা রায়চৌধুরী। সহায়হরি জয়দীপ সেন, অন্নপূর্ণা জয়তী চক্রবর্তী। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার সম্বুদ্ধ দাস। গল্পের অডিও রূপান্তর ও সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত ও কাকতালীয়। অডিও রূপান্তরের সুবিধার্থে আমরা গল্পের ভাষাটিকে একটু সহজ করে নিয়েছি। কোথাও কোথাও সামান্য পরিবর্তনও করা হয়েছে। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।